আমাদের দেশে একটা বহু সময় ধরে শক, হুন, পাঠান, মুঘল এরকম একটা বহু মানুষ এসেছেন শাসন করার জন্য। সম্পদে ভরপুর একটা দেশ, যেমন আছে মানব সম্পদের একটা ভাণ্ডার, তেমনি আছে মাটির তলায় খনিজ সম্পদের ভাণ্ডার। লুট করতে এসেছেন, কিন্তু শাসক হয়েছেন, তারপর মিশে গেছেন, এতটাই মিশে গেছেন যে ওই যে শব্দটা বললাম লুট, এই শব্দটাও কিন্তু বাংলা অভিধানে নেই, আমরা কোথাও মিলিয়ে মিশিয়ে নিয়েছি, সব মিশে গেছে। তেমনি ব্রিটিশরাও আমাদের দেশে এসেছিলেন, কিন্তু অদ্ভুত বিষয় এই আশাটা কিন্তু অন্যরকম আশা হলো। তারা এসেছিলেন কিন্তু বাণিজ্য করতে, যে বাণিজ্য সস্তায় মাল নিয়ে যাবে, শুধু নিয়েই যাবে, ফেরত কিছু দেবে না। যেটা ফেরত দেবে সেটা আসলে অঙ্কের হিসাবে এত কম যেটা সেটাকে লাভ বলা হয় না। আর বাণিজ্যের নিয়মে আমরা জানি যদি লাভ্যাংশ না তৈরি হয় তাহলে বাণিজ্য কিসে? দুই তরফের তো তাহলে আদান প্রদান নেই, এক তরফে আধিপত্য ঢুকেছিল আমাদের দেশে। সেই আধিপত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রাতারাতি সেটা পৌঁছে গিয়েছিল ভিক্টোরিয়ার দরজায়। সেই ভিক্টোরিয়ার দরজা একটা সময় আমাদের যা বৈশিষ্ট্য, আমাদের যা চরিত্র ছিল সেইগুলো তো লুট হয়ে যেতে লাগলো। কিন্তু আমাদের দেশকে তো এত সহজে লুঠের আস্তরণ থেকে তো আস্তরণে না নিয়ে যেতে পারলে সম্পদ তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার জন্যই বোধহয় তৈরি করতে হলো এমন একটা সম্প্রদায়, এমন একটা শহর, কলকাতা শহর, যেটা তৈরি করা একটা শহর। সেই তৈরি করা শহরের জন্য চাই সংস্কৃতির আমদানি হলো। বিদেশিরাও আছেন, কিন্তু কজন? ইংল্যান্ড দেশটা তো এইটুকু, আমাদের ভারতবর্ষের একটা ছোট রাজ্যের মতো হয়তো তার পরিধি দৈর্ঘ্য প্রস্থে এঁটে যায়। তাহলে দরকার আমাদের একটা শিল্পে। তো সেই শিল্পটা চালাতে গেলে পয়সা লাগবে, সেটা কোথা থেকে আসবে? তাহলে এমন একটা সম্প্রদায় তৈরি করতে হবে যারা ওই শিল্পটাকে বাঁচিয়ে রাখবেন। ইনভেস্টমেন্ট, এটাও এক ধরনের বাণিজ্য এলো। আমরা শিক্ষিত হলাম, আমরা মঞ্চের নাটক দেখতে গেলাম, টিকিট কাটলাম, এবং আমরা ভুলে গেলাম আমাদের নিজস্ব একটা নাটক ছিল, বা আমাদের নিজস্ব কোনো নাটকের দরকার আছে। আমরা 200 বছরের নাটককে সেলাম জানাই, তাকে কুর্নিশ করি, ভুলে গেলাম আমাদের শিকড়হীন। আমরা শহরের মানুষ, আমরা যে যেখানে থাকি আমরা শিকড়হীন, আমরা অতীতটা দেখি না, আমাদের ইতিহাস বিচ্ছিন্ন, তার জন্য আমাদের বর্তমানটাও বিচ্ছিন্ন। আমরা কিছুদিন আগেকার কথা আমরা মনে করি, এই যে যখন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হতো তখন কিন্তু একটা নাটক হতো, সেই নাটকটা পাড়ার লোকেরাই করতেন। তিনি কোনো বক্স অফিসের ছিলেন না, তিনি কোনো কলকাতা ফেরত ছিলেন না। এই অনায়াস যাতায়াতটা আমাদের বন্ধ হয়ে গেছে। নাটকের সেই পরিধি থেকেই একটা সময় তাগিদ তৈরি হয়েছে, যেটা আমাদের থার্ড থিয়েটার এসেছে। যে থার্ড থিয়েটার আমাদের বলেছে যে নাটক মানে শুধু ওই একটা প্রতিষ্ঠান নয়, একটা স্ট্রাকচার নয় যে স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে যাব। নাটক মানেটা কি, তাহলে সেইটাও একটা নতুন ভাবনা চিন্তা আমাদের কোথাও ধাক্কা দিয়েছিল। সেটা কেমন হয়েছিল, কতটা হয়েছিল, সেটা অনেক প্রশ্ন আছে। আমরা দ্বিধা নিয়ে সেগুলো গ্রহণ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু এটা ছিল যে নাটক আসলে কিছু কলা কুশলীর, কিছু টেকনিকের, সেটাকে শুধু আস্ফালন করার জিনিস নয়। আমরা দর্শকরা তাহলে কি? শুধু টিকিট কাটার একটা আমরা যন্ত্র, শুধু টিকিট কাটবো? আমরা কি? আমরা তো ওই মঞ্চটায় উঠছি না, আমরা তো ওই চেয়ারটায় বসে আছি, আমরা অন্ধকারে আছি, আমরা তাহলে কি? আমরা কি শুধু হাততালি দেবো নাটকের শেষে? আমরা তাহলে কি? আসলে আমরা সেই দর্শক, আর নাটক হচ্ছে সেই বিষয় যে আসলে আমাদের বলবে কেনর পরে কী জন্যে, এই প্রশ্নগুলো আমাদের শেখাবে। আমাদের প্রত্যেকের যে মগজ আছে এবং প্রত্যেকের যে আমাদের ক্ষমতা আছে, চিন্তা শৈলী আছে, উদ্ভাবনী ক্ষমতা আছে, এই প্রত্যেকটাকে আমাদেরকে ভাবাবে যে মানুষটি ওপরে উঠে গেলে সে কোনো দেবতা নয়। যে নাটকের জন্য আজকে সারা বিশ্বে বার্তা দিচ্ছেন সেটি কোনো বাণী নয়, সেটা বার্তা। সেই বার্তা হচ্ছে একাকার হয়ে যাওয়ার বার্তা। আমাদের দেশে বিভিন্ন ধর্ম ছিল, এবং আপনারা জানেন যে হিন্দু ধর্মের বিভিন্ন রকম ধারা উপধারার মধ্যে একটা বড়
ব্রাহ্মণ্যবাদের থেকে শুরু করে একদম তলার শূদ্র, দলিত, কাস্ট ফ্যাক্টর, এগুলো কাজ করে। যে ফ্যাক্টর আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সহজ চলাচল ছিল না। মানুষের জন্য সেই বিচ্ছিন্নতা থেকে, তার অমর্যাদার কারণে, তার ভিতর গৌরব ফিরিয়ে আনার কারণে সে বারবার কিন্তু ধর্মান্তরিত হয়েছে। একটা ছোট গল্প বলি। আমাদের কল্যাণীর ওখানে বহু পুরনো সতীমার একটি মেলা হয় ধর্মকে কেন্দ্র করে। ফলে আমার খুব একটা বেশি আগ্রহ কোনোদিন ছিল না ছোটবেলা থেকে। তো আমি কদিন আগে মানে দোলের দিন সেই মেলাটি উদযাপন হয়, আমি গেলাম। গিয়ে এবার দেখছি মেলায় সেই চমক ধমক কিছু নেই। যারা এসেছেন সমাজে একদম প্রান্তিক অংশের মানুষ। তার আগেই আমি একদিন সিএ এর একটা বক্তব্য শুনছি, এনআরসির বক্তব্য। আমাদের দেশে আপনারা জানেন এনআরসি লাগু হতে চলেছে, সিএ লাগু হতে চলেছে। আমি ভাবছি এই মানুষগুলো কি এরা বুঝছেন যে তারা রাতারাতি আমাদের দেশের নাগরিক নয়, বেনাগরিক হয়ে কোনো একটি জায়গায় চালান হয়ে যেতে পারে? এটা কিসের ধারণায় আসছেন? এক মুঠো মুড়ি খেয়ে সারাদিন ধরে তারা কি শুনছেন, কি জানছেন? সহজিয়া ধর্ম, যে ধর্ম চালু হচ্ছে, তৈরি হচ্ছে, যে সমমর্যাদার দাবিতে, যেখানে তাদের বেঁধে রাখছেন, যে ব্রাহ্মণ্যবাদের কি ভয়ঙ্কর আগ্রাসনের বিরুদ্ধে তাদের জোটবদ্ধ হতে শেখাচ্ছেন, যে জোটবদ্ধ হতে হবে সমমর্যাদার দাবিতে। ওই যে ব্রিটিশ আমাদের চালু করিয়ে দিয়েছিলেন যে ট্যাক্স প্রথা, সেই ট্যাক্স প্রথায় জর্জরিত হতে হতে যে প্রান্তিক কৃষক সে নিজের হাড় মজ্জার অস্তিত্বটুকু ভুলে যায়, সেই মানুষটা পর্যন্ত বুঝেছিলেন যে আমাদের কোথাও এক জায়গায় হতে হবে। কি হবে না হবে তারা জানেন না, এখনো আমরা জানি না, এতটাই বিভাজন। সেইখানে এই বিভাজনের বিরুদ্ধে এই বার্তাগুলো কোথাও আমাদের এক জায়গায় করে রাখে। সেরকমই বোধহয় এই সময় খুব দরকারি একটা বিষয় এই উদযাপন, যে বিশ্ব নাট্যকে, যে নাটক আসলে শুধুমাত্র মুখে রং, চড়া আলো এবং কিছু সংলাপের আদান প্রদান নয়, তার আগে এবং তারপরে অনেকগুলো সমস্যার বাইরে আমরা আমাদের ব্যক্তিকে যেন একটা জায়গায় জড়িয়ে রাখি। এটুকুই আমার বলা। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো দ্বিমত থাকে সেটা বলতে পারেন, আমরা সেটা আলোচনা করি। নইলে সেটা একেবারেই হয়ে যাচ্ছে, সে আমি একাই বলে যাব এবং বাকিরা সবাই নীরব থেকে যাবেন। কেউ কিছু বলবেন? আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, আমাদের যেরকম এই ওটা আগে ফিডব্যাক চলে আসে, আমি বলছি, যেটা হচ্ছে আমাদের এই যে ধারা রয়েছে, তেমন আমাদের একটা প্রতিরোধেরও ইতিহাস আছে। আমাদের এই যে একটা চলন রয়েছে, এবং তুমি যে কথা বললে যে নাট্যশাস্ত্রের ওই সময় থেকে যে আলাদা আলাদা বিভাজন, আলাদা আলাদা ভাগ, সেখানে দর্শকেরও বসার আসনে আগে ব্রাহ্মণ, তারপরে শেষে গিয়ে শূদ্র, এইরকম ঠাঁই হতো এবং কারোর ঠাঁই হতোও না। তো সেইখানে দাঁড়িয়ে আমরা অনেকটাই বদলেছি এবং মানুষের ইতিহাস, মানুষের মানবাধিকারের ইতিহাস, মানুষের চেতনার ইতিহাস মানুষকে কোথাও কাছাকাছি আসতে এবং সমান চোখে মানুষের প্রতি মানুষকে দেখতে সাহায্য করেছে। সেইখানে শিল্পীর বিরাট বড় দায়িত্ব ছিল প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা দেশে, এবং আমাদের দেশেও এর একটা ধারা রয়েছে। আমরা আইপিটি এর সময় দেখতে পাই যে প্রচুর মানুষ এগিয়ে এসেছেন তার দেশকে বাঁচাতে, সাধারণ মানুষকে জুড়তে। তো এই সময়ে দাঁড়িয়ে তোমার তখনকার সেই সময় প্রতিরোধ আর এই সময় শিল্পীর দায়িত্ব, কর্তব্য, এই নিয়ে যদি কিছু বলো, তোমার চোখে কি ভেসে উঠছে এই সময়টাকে কেন্দ্র করে? আসলে সবসময় আমাদের পৃথিবীটা কোনো সময় যে খুব শান্ত নিরুপদ্রবভাবে সময় কাটিয়েছে সেটা নয়। প্রত্যেকটা সময় তার মতো করে বিভিন্ন অস্থিরতা, বিভিন্ন অশান্তির ভাগিদার হয়েছে। আমরা যুদ্ধ দেখিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সময়
সময়টা ছিল, সেই সময় সেই দেশগুলো সরাসরি কেউ আক্রান্ত হয়েছে, কেউ পরোক্ষভাবে আক্রান্ত হয়েছে। আমাদের দেশ পরোক্ষভাবে আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি যে সেই সময় খাবার ছিল না, মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তার পাশাপাশি এইটা আমরা খুব একটা পাই না যে সেই সময় পরনের কাপড় ছিল না। যে কাপড় তৈরি হচ্ছে সেই কাপড়টা গোটাটাই চলে যাচ্ছে যে যুদ্ধে সৈন্যদের কাপড় পৌঁছাতে হবে তার জন্য। আর আমাদের দেশে যে সাধারণ মানুষরা, তাদের পরনের কাপড় নেই। এবং দেখা যাচ্ছে যে মহিলারা যেহেতু ঘরের কাজ করতেন, বেশিরভাগ সময়টা বাইরের জগতের সাথে খুব একটা সম্পর্ক থাকতো না, তাদের পরনে কাপড় ছিল না। সেটা আমার শতছিদ্র অবস্থা হয়েছিল, আকাল তৈরি হয়েছে, কি ভয়ঙ্কর আকাল। তো মানুষ সেই সময় কোনো সময় যে হাত গুটিয়ে বসে থাকেন তাই নয়, বা কোনো একটি দল বা কোনো একটি পার্টি কেউ কিছু করে দেবেন তা নয়। আসলে রাজনীতি আর পার্টি দুটো একদমই দুটো আলাদা বিষয়, আলাদা সত্তা। এই দুটো সত্তা একেবারে ভিন্ন ধারায় কাজ করে। সেই রাজনীতি মানুষকে কোথাও সেই বিচ্ছিন্নতা থেকে এক জায়গায় নিয়ে আসার জন্য তাদেরকে এক জায়গায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মানুষের ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি হয়েছিল, যে কারণে আইপিটিএ তৈরি হওয়ার ওই সময় দিয়ে, এবং একবারে আইপিটিএ তৈরি হচ্ছে না, সেই ধারাবাহিকতায় তৈরি হয়েছে। যে জার্মানি ফ্যাসিবাদ নিয়ে আসছেন, যে হিটলার আগ্রাসন চালাচ্ছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা পৌঁছে যাচ্ছি, তার কিন্তু আজ আমাদের দেশেও পৌঁছাচ্ছে। আমরা দেখেছি যে ফ্রান্সে আল জাজিরা অকুপাই করে রেখেছিলেন, যে আমাদের দেশে ব্রিটিশরা অকুপাই করে রেখেছিলেন, কলোনিয়াল দেশ। ঠিক সেরকমই ফ্রান্সে কলোনি ছিল আল জাজিরা, যে আল জাজিরা তারা মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা তারা সোচ্চারে ঘোষণা করেছিলেন, তাদেরকে একটা ঘেরাও দমনে ফেলা হয়েছিল। সেই সময় দেখা গেছে সেখানকার বুদ্ধিজীবীরা, সেই সময় বুদ্ধিজীবীদের মধ্যে তামাম পৃথিবীতে তখন যে মুখ আমরা সবার আগে দেখতে পাই, সাঁতরে সেই সময় নাটক করছেন। এবং অদ্ভুতভাবে একটু আগে আমি যে নাটকের কথা বললাম, বাদল সরকার, তার থার্ড থিয়েটার, সাঁতরে সেই থার্ড থিয়েটার করছেন। এবং তিনি সেখানে বুঝতে পারছেন যে কোনো বিভেদ থাকবে না, কোনো বেড়া থাকবে না, কোনো বিভাজন থাকবে না। কোথাও যিনি দর্শক কিংবা যিনি নাটক করছেন, তাদের দুজনের সমস্যা কোথাও এক জায়গায় মিলে যাবে, এবং সেই মিলে যাওয়ার তাগিদেই কোথাও থার্ড থিয়েটারের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। স্বাধীনতার আকাঙ্ক্ষা, দেশের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, মর্যাদার অধিকার, এই সমস্তগুলো এক জায়গায় চলে আসছে। ফলে ব্যক্তি এবং সমষ্টি একে অপরের পরিপূরক হয়ে এই প্রত্যেকটা সমস্যার সময় তারা এসে দাঁড়াচ্ছেন। আমরা দেখেছি যে ঠিক লকডাউনের সময়, যে সময় আমরা চূড়ান্তভাবে বিচ্ছিন্ন, ভয়ঙ্কর রকমভাবে বিচ্ছিন্ন, মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর হতাশা তৈরি হচ্ছে। যে ধরনের সিস্টেমে আমরা স্বাভাবিকভাবে রান করছিলাম বা চলছিলাম, সেই অভ্যেস, সেই জীবন আমাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নাটক যারা করেন তারা বলছেন, প্রসেনিয়াম থিয়েটারের সাথে যারা যুক্ত, যে আমরা খাবো কী করে, তাদের খাদ্যের সংকট দেখা দিচ্ছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, তো সেখানে দাঁড়িয়ে তার নাটক করবেন কি করে। কিন্তু এইরকম একটা হতাশায় জর্জরিত যখন মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে, তখন আমাদের আশা দেখালো ফার্মার্স মুভমেন্ট, দিল্লির কৃষক আন্দোলন, যে তারা হকের দাবিতে তারা কিন্তু হরিয়ানা, পাঞ্জাব থেকে দলে দলে তারা দিল্লিতে দিকে হাঁটা লাগালেন। এবং সেটা কিন্তু খুব খুব অভিনন্দনের মধ্যে দিয়ে, শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়ে তারা এসে পৌঁছালেন, এবং তারা তাদের দাবি দাওয়া জানালেন, এবং ভারত রাষ্ট্র সেটা মেনে নিল। সেটা নয়, যে কৃষকরা এসেছিলেন তাদের উপর রীতিমতো ভারত রাষ্ট্র তারই জনগণের উপরে কিন্তু গুলি চালিয়েছেন, টিয়ার গ্যাস ছুড়েছেন, মানুষকে আশায় বেঁধেছে। কি আছে আমাদের দেশে কৃষকদের? আমরা দিল্লির ফার্মার্স মুভমেন্ট থেকে ভাবছি যে কৃষকরা কত ধনী, আসলে তারা লাগাতারভাবে এক্সপ্লয়েট হতে হতে কোথাও এটা বুঝেছিলেন যে মানুষটি কলেজে পড়ান, কিংবা যে মানুষটি ইঞ্জিনিয়ার, কিংবা যে ডাক্তার, প্রত্যেকটি মানুষ আসলে যদি ওই কৃষি আসলে আমরা যৌথভাবে যদি না ভাবতে পারি, তাহলে আমরা বিচ্ছিন্ন। আর এই বিচ্ছিন্নতার জন্যই আমরা আসলে শেষ পর্যন্ত আত্মহত্যায় চলে যাচ্ছি। আমরা ভাবছি নাটকটা শুধু আমার, আমি বাঁচবো কি করে, আমার বেঁচে থাকার নাটক একটা সরু সুতোর মতো চলছে, সার্কাসের মতো। এত সহজ নাকি শিল্প এবং শিল্পী এবং তার স্ট্রাগল
এবং সেটা তো শুধু ব্যক্তির সম্পর্ক নয়, একটা সামাজিক একটা 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 যৌথ একটা সচেতন একটা অনেক বড় বৃত্ত তৈরি করে ফেলছে। ফলে আমার দেশ আমাকে কিন্তু সেটা উদাহরণ দিয়ে শেখাচ্ছেন। যে কৃষক সমাজকে আমরা বলি যে তারা তারা রাজনীতি জানেন না, রাজনীতি মানে কিছু খুবই সেরিব্রাল ডিসকোর্স, মানে খুবই উচ্চ মার্গের ভাবনা চিন্তার কথা, তারা সেদিন কিন্তু পথে নেমে প্রমাণ করে দিয়েছেন যে এতগুলো হতাশার এক জায়গায় চলে আসা একটা সময়কে কিভাবে সেই চাষিরা যারা সূর্যের আলো, বর্ষা এবং মাটির উষ্ণতা দেখে চাষ করেন, তারা একটা জাতির ভবিষ্যৎ স্বপ্নকে তারা বাঁচিয়ে দিলেন। আমরা বাঁচলাম, আমরা সত্যিই সেই সময় বাঁচলাম যে এতগুলো মানুষ পথে নেমেছেন। জুজু দেখানো যায় না অত সহজে। ফলে আমাদের কোন গুরু ঠাকুর কোন বাণী দেবেন, সে বাণীর ওপর কিন্তু জীবন, সমাজ, সময় কোনোটাই দাঁড়িয়ে থাকে না, নাটকও দাঁড়িয়ে থাকে না। নাটকের মতো পথ খুঁজে নেয়। একাডেমি ছাড়া আমরা নাটকের কথা ভাবতেই পারতাম না, হাউসফুল ছাড়া নাটক। আমরা বিনোদিনীর সময়ের যখন আমরা ঘাঁটি, আমরা দেখি নাটক দেখে আমরা উচ্ছ্বসিত হয়ে পড়ি যে নাটক হচ্ছে, তামাম শহর জুড়ে আলোচনা হচ্ছে, কিন্তু তার বাইরে কি আমরা জানি না, সেই নাটকে কোনো তার রিফ্লেকশনও আসে না। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সময় কিন্তু ওখানে থেমে থাকলো না। আইপিটি কোথা থেকে চলে এলো, কোথা থেকে আবার আইপিটি ভেঙে গেল, কোথা থেকে আবার গ্রুপ থিয়েটার তৈরি হলো, সেই গ্রুপ থিয়েটারও থেমে গেল। ফলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে প্রসেসে তার ক্রাইসিস তাকে তৈরি করে দেয়। কোনো গুরু ঠাকুর নয়, কোনো বাণী নয়, মানুষ তার নিজের দায়িত্ব বুঝে নেয়। এবং সেটা কোনো আবার ওরকম নয় যে স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়, স্বতঃস্ফূর্ততা নয়। তার জন্য ওই যে সদা জাগ্রত হওয়া দরকার। এই যে আমরা দর্শকরা যারা আমরা পেছনের সিটে, অন্ধকার সিটে গিয়ে চুপচাপ বসে থাকবো এবং লাস্টে হাততালি দেবো জাস্ট, সেটা নয়। আসলে আমরা কেন, কিসের জন্য, এই প্রশ্নগুলো যদি পরপর তৈরি না রাখি, আমার যে মস্তিষ্কের একটা অবস্থান আছে সেটা যদি আমরা ভুলে না যাই, তাহলে কোনো সময়ই আমরা এই রকম হতাশার মধ্যে পৌঁছাবো না যে আমাদের কোনো একটা গুরু ঠাকুরের দরকার হবে বা একটা কোনো বাণী হবে। আমরাই কালেকটিভলি সেটা তৈরি করে নিতে পারবো। বিশ্বজিৎ, আমি কি উত্তরটা দিতে পেরেছি? আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলবেন। তাহলে এখানেই আমরা শেষ করি।